ডব্লিউবিএসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে একটি বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক প্রার্থী ডিলেট হয়েছে এবং তারা ভোট দিতে পারবেন না, এরকম একটি পরিস্থিতি। এই মুহূর্তে তাদের কী করণীয় এবং তাদের ডকুমেন্টস কি সঠিকভাবে ভেরিফাই হয়েছে, এই ধরনের বিস্তারিত বা পরবর্তীতে কী হতে পারে বলবেন? দেখুন, এসআইআর নিয়ে এমন অনেক কিছু ছিল যেগুলোতে একটু ক্ল্যারিটির দরকার ছিল। আমার মনে হয় আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়া যেটা হলো, তারপরে অনেক কিছু ব্যাপারে কিন্তু অনেক ক্ল্যারিটি চলে এসছে। কারণ হচ্ছে, যেটা আমি আগেও বিভিন্ন জায়গায় বলছিলাম, যে যারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তো এটা তো একটা কোয়াসি জুডিশিয়াল বডি। এই বডি কিভাবে ফাংশন করবে তার কোনো এসওপি এখনো পর্যন্ত নেই। হয়ে পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নেই। এবার আমি যে একটা জায়গায়, মানে এটা তো একটা কোর্ট, আমরা কোর্টে যখন আমি যাব এবং সেখানে আমি আমার গ্রিভান্সটাকে প্রেস করব এবং আমি একটা রিলিফ চাইবো, তো তার জন্য তো আমাকে কজ অফ অ্যাকশনটা জানতে হবে, যে ঠিক এই কারণে আমার সাথে ইনজাস্টিসটা হয়েছে এবং এইটাকে আমি অ্যাড্রেস করছি এবং এটার এগেনস্টে রিলিফ চাইছি। সেইটা যদি কজ অফ ডিলিশনটা স্পেসিফিক্যালি না বলা থাকে, তাহলে সেটা কি করে আমি নির্দিষ্টভাবে জানবো যে এই জন্য আমি বাদ গেলাম। এবার যেটা আমরা ধরে নিয়ে চলছিলাম, যে কজ অফ ডিলিশন যেহেতু ওরা জানাচ্ছে না, তাহলে যখন যে নোটিশটা এসেছিল প্রথম দিকে শুনানিতে পার্টিসিপেট করার জন্য, প্রায় 1,40,00,000 ক্যান্ডিডেটের এরকম নোটিশ এসেছিল, তো সেইটাকে ধরে আমরা এগোচ্ছিলাম, যে তাহলে নোটিশে যে কারণে ডাকা হয়েছিল, ধরুন তাতে 6 জনের বেশি কাউকে পিতা হিসেবে কাউকে দেখানো হয়েছে, বা দেখা গেল বাবার নামের গরমিল, বা আগের ম্যাপিংয়ে আছে 2002-এর সাথে ম্যাপ করা হয়েছে, অথচ নামের মিসম্যাচ পাওয়া যাচ্ছে বা নামের অনেক চেঞ্জ হচ্ছে, বিভিন্ন কারণে ডাকা হয়ে থাকুক না কেন, আমরা ধরে নিচ্ছিলাম যে সেই নোটিশের ভিত্তিতেই আমরা বাদ গেছি। পরবর্তীকালে মানে প্রথমে অ্যাডজুডিকেশনে এসেছি, অ্যাডজুডিকেশনের পরে এখন ডিলিট হয়ে গেছি। তো আমরা সেইটাকে ধরে এগোচ্ছিলাম, যে তাহলে সেইটাকে অ্যাড্রেস করে আমরা আমাদের অ্যাপিল করব। আমরা সেই মোতাবেক মানে প্রথম দিকে যেটা করছিলাম, যে মানে আমাদের পরিচিতি সার্কেলের মধ্যে যারা যারা আমাদেরকে অ্যাপ্রোচ করছিল, আমরা সবার জন্য একটা আরটিআই প্রোফার্ম আমরা বানিয়ে দিয়েছিলাম, যে এরকম আরটিআই অ্যাপ্লিকেশন আপনারা করুন, এবং আমরা বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, একদম সার্ভিস টু দ্য নেশন যাকে বলে, সেই অর্থে আমরা তাদেরকে সব রকমের সহযোগিতা প্রদান করব বলেছিলাম। এবং আরটিআই করলে যে উত্তর পাওয়ার সম্ভাবনা কম, সেটাও আমরা জানাচ্ছিলাম, এবং আমরা বলছিলাম যে তাও কজ অফ ডিলিশনটা জানার জন্য, যে ঠিক কোন কারণে আমাকে বাদ দেওয়া হলো, আমার ডকুমেন্টসগুলো আদৌ ভেরিফাই হয়েছে কিনা। আমার ডকুমেন্টসগুলো যখন হিয়ারিংয়ে আমি পার্টিসিপেট করেছিলাম, তখন আমি বিএলওকে যে ডকুমেন্টসগুলো প্রথম দফায় জমা করেছিলাম, তারপর যখন হিয়ারিংয়ে পার্টিসিপেট করলাম, যে ডকুমেন্টসগুলো পুনরায় দিলাম, সেগুলো কি ডিস্ট্রিক্ট পর্যন্ত গেল, সেইগুলো জানার দরকার ছিল। সেইগুলো কি পরবর্তীকালে অ্যাডজুডিকেটিং যিনি জুডিশিয়াল অফিসার আছে তার কাছে প্লেস করা হয়েছিল, সেটা জানার দরকার ছিল। এই জিনিসগুলো তো ধোঁয়া, কারণ হচ্ছে অ্যাডজুডিকেশন থেকে ডিলিশনের যে পার্টটা, সেই পার্টে কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ যিনি আবেদন মানে যিনি ভোটার তিনি পাচ্ছেন না, তার আগে তিনি পেয়েছেন। এবার এই পার্টে বাদ হয়ে যাচ্ছে, বাদ যাওয়ার আগে কারণ কোনো দর্শানো হচ্ছে না, দুম করে তিনি দেখছেন যে তিনি বাদ গেছেন, কিন্তু কারণ জানেন না। এই কথাটাই কিন্তু আজকে বেঞ্চের তরফ থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে 3 জাজেস বেঞ্চ, তাতে আমাদের জাস্টিস বাগচি কিন্তু বললেন, যে কজ অফ ডিলিশন যদি না জানে তাহলে তো অন্ধকারে থাকবে। এটা কিন্তু সবারই কনসার্ন ছিল, যে কজ অফ ডিলিশনটা কি। এবার কজ অফ ডিলিশন আমি অনুমান করছি যে যেটা আমার শুনানির নোটিশ দেওয়া ছিল সেই মোতাবেক হতে পারে, কিন্তু সেটা তো অনুমান ভিত্তিক। আমি এই অনুমানের উপর ভিত্তি করে কি করে আমি ট্রাইব্যুনালে গিয়ে সরাসরি আমার কেসটাকে প্রেস করব। তো কজ অফ ডিলিশনটা দেওয়ার জায়গা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পোর্টাল, সেখানে রয়েছে রিমার্কস, যেটা সেইগুলো পুট করার কথা কিন্তু বেঞ্চ বলছে। না হলে আমি অ্যাপিলে যাব কি করে? আর না, যদি এমনটা যদি করে যে ইলেকশন কমিশন, যে যারা যারা জানতে চাইছো যে তোমরা কেন বাদ গেলে তোমরা আমাকে অ্যাপ্রোচ করো, তাহলে সেই এক্সারসাইজটা করতেও তো অনেকটা সময় লেগে যাবে। তো এমনি জানানো উচিত। যদিও ওরা বললো যে আমরা সমস্ত ডেটা এবং সমস্ত রেকর্ড আমরা ট্রাইব্যুনালে যখন যে যা অ্যাপিল করবে তার হিস্ট্রি কি, কেন সে বাদ গেল, সমস্তটা আমরা ট্রাইব্যুনালে, যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল হবে সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে আমরা সেটাকে প্রেস করব বললো ওটা। কিন্তু তার আগে তো আমার জানার দরকার আছে আমার কেসটাকে সাজানোর জন্য, কারণ আমরা ওই যেগুলো আপনার নোটিশ হয়েছে, নোটিশের ভিত্তিতে আমরা এরকম ধরনের আমরা একটা প্রোফার্মা বানিয়ে, যে নোটিশের ভিত্তিতে এরকম অ্যাপিলের ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আমরা অ্যাপিল রেডি করছি। কিন্তু ঘটনা হচ্ছে, রেডি করতে গিয়ে বোঝা যাচ্ছে যে কোথাও যেন ফাঁক থেকে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এতে ব্যাপারটা আরও অনেক বেশি মিসলিডিং হয়ে যাচ্ছে, যখন আমরা জানতে পারছি যে যারা এই প্রসেসের ভিকটিম হয়েছে, তাদেরকে কেউ এক পাতার অ্যাপ্লিকেশন দিয়ে বলছে এইভাবে ফিল আপ করে জমা করে দিন, হয়ে যাবে। এটা তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক নয়, এটা এক্সিকিউটিভ লেভেলের কাজ নয়। মাথায় রাখতে হবে যে আমি একটা অফিসে একটা দরখাস্ত করে জমা দিয়ে দিলাম, একটা দিয়ে আমাকে নাম নথিভুক্ত করা হোক বলে ছেড়ে দিলাম, এরকম নয় এটা।
এটাকে আপনাকে প্রপার কজ অফ অ্যাকশনটাকে অ্যাড্রেস করতে হবে যে এই কারণে আমার বাদ যাওয়া উচিত ছিল না, তাও আমাকে বাদ দেওয়া হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। তো সেটার জন্য ওটা কোর্ট যারা বসবেন তারা হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং তার নেতৃত্বে একজন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আছেন। সুতরাং সেইখানে আমাকে যেতে গেলে আমাকে আমার কারণটা তো জানতে হবে, কারণ তারা তো একগাদা দলিল দস্তাবেজ নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার বাদ যাওয়াটাকে জাস্টিফাই করার জন্য থাকবে সেখানে। তো আমি সেখানে শুধু শূন্য হাতে একটা নোটিশ নিয়ে চলে যাবো? আমাকে জানতে হবে না যে কেন আমাকে বাদ দেওয়া হলো? সেটা তো ওদের জানানো কর্তব্য। এটা সেটাই আজকে বেঞ্চ তুলে ধরেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এবং আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে জানিয়েছে যে এই সমস্ত এক্সারসাইজের পার্টগুলো যেগুলো যে অ্যাপিলেট অথরিটি কীভাবে কাজ করবে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল সরি, তো সেইগুলো আগামী 6 তারিখের মধ্যে সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, 7-এর মধ্যে বিশেষ করে। তো যে কারণে মামলাটা সুপ্রিম কোর্টে আবার 7 তারিখে রাখা হলো এবং আশা করছি এর মধ্যে পুরো ব্যাপারটা ক্ল্যারিটি আসবে। এবার স্বাভাবিকভাবে এই প্রশ্ন হচ্ছে যে যেগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে এবং তাতে যারা বাদ যাওয়ার তালিকায় থাকছে, ডিলিশন যাদের হয়ে গেল, তাদের যে 15 দিনের টাইম পিরিয়ডটা, যেই 15 দিনের মধ্যে অ্যাপিল করতেই হবে, না হলে অ্যাপিল আর করা যাবে না, আমার মনে হয় এই বাধ্যবাধকতা থাকবে না। ওটা ওই লিস্টের ওপরে যেটা লেখা আছে, যেহেতু পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে হচ্ছে, অটোমেটিক্যালি আপনি বুঝে শুনে অ্যাপিল করবেন, সেটাই কাম্য। আপনি আপনার ভোটাধিকার যে হরণ হয়েছে তার ফলে আপনি যে প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং আপনার সাংবিধানিক অধিকার যেটা কনস্টিটিউশনাল রাইট যেটা, সেইটা আপনি প্রদান করতে পারছেন না, সেটা তো কোনো ছোটোখাটো ব্যাপার নয়। সুতরাং সেখানে আমরা তো একটু বেশি সিরিয়াসনেসের দরকার আছে। আমি জাস্ট একটা গয়ঙ্গচ্ছ মনোভাব দিয়ে একটা টাইপ করে ফেলে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করলাম যে সব ঠিক হচ্ছে, তাহলেও কিন্তু আবার এরকমভাবেই আমাদেরকে ভিকটিম হতে হবে যেরকম হচ্ছে ব্যাপারটা। সুতরাং অন্ততপক্ষে এই পার্টটাতে, এই যে অ্যাডজুডিকেশনের পরের যে পার্ট, যেখানে অ্যাপিলেট ট্রাইব্যুনালে যা পুরো ব্যাপারটা নিয়ে লড়াই করা ব্যাপার, সেই জায়গাটাতে আরও ডিটেলস অথরিটির আমাদেরকে দেওয়া উচিত, যার ভিত্তিতে যারা ভুক্তভোগী তারা যেন যথাযথভাবে সেই জিনিসটা সেখানে প্রেস করতে পারে। কারণ আজকে বেঞ্চ এটাও বলেছে যে একটা বৈধ ভোটার যদি বাদও যায়, তার মানে তার পক্ষে এটা, সে তো প্রেজুডাইজ হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু তার মানে এটা নয় যে সে পরবর্তীকালে যাতে তার ফিরে আসার পথটা কঠিন যেন না হয়ে যায়। তো এই পার্টে অনেকেই এরকম বৈধ ভোটার থাকবেন যারা ভোট দিতে হয়তো পারবেন না, কারণ এই প্রসেস এক্সারসাইজ করতে করতে ভোট চলে যাবে, কিন্তু তারপরেও তাদের নাম তোলার যে ব্যাপারটা, তাদের যে ওখানে ঢোকার ব্যাপারটা, মানে তারা যে ভারতের নাগরিক, সেই জিনিসটা তো তাকে এস্টাবলিশ করার জন্য তার যে প্রসেস, রাষ্ট্র তো তার পথে যেন কাঁটা হয়ে না দাঁড়ায়, প্রসেসগুলো যেন ইজি হয় মানুষের পক্ষে, যাতে সাধারণ মানুষ নিজে করতে পারে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সহযোগিতাটা করে দেওয়া। এবং আমরা ওই জন্য যেটা বলছি, মানে একদম সার্ভিস টু দ্য নেশনে যারা আমাদেরকে অ্যাপ্রোচ করবে, আমরা প্রোফর্মা থেকে শুরু করে এভরি ডিটেলস আমরা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো তাদেরকে। কিন্তু তারপরেও আজকের অর্ডারে অনেক কিছু ক্ল্যারিটি এসছে, অর্ডারটা হয়তো রাতের মধ্যে আপলোডও হয়ে যাবে। আমার ধারণা আরও বেশি ডিটেলস মানুষের কাছে পৌঁছবে আজকের অর্ডারের পরে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেও আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিও আরও অনেক কিছু সুপ্রিম কোর্টকে জানিয়েছেন এবং সেগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে।